সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ক্লাসটি নিব সেটি হচ্ছে রসায়ন বিষয়ে। রসায়নের সপ্তম অধ্যায়ে আজকে আমরা একটা ক্লাস নেব রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সর্বশেষ যে টপিকসটি রয়েছে সেটি হচ্ছে লা শাতেলিয়ার নীতি। বিজ্ঞানী লা শাতেলিয়ার উনি বিক্রিয়ার গতিবেগের উপরে তিনটি জিনিসের প্রভাব ব্যাখ্যা করেন, সেটি নিয়ে উনি একটি সূত্র দেন যেটিকে উনি বলেছেন লা শাতেলিয়ার নীতি। উনি বলছেন যে প্রত্যেকটি বিক্রিয়ার উপরে তিনটি নিয়ামক বা তিনটি উপাদানের প্রভাব আছে। এক নাম্বার উনি বলছেন তাপমাত্রার প্রভাব, দুই নাম্বার উনি বলছেন চাপের প্রভাব, আর তিন নাম্বার উনি বলছেন ঘনমাত্রার প্রভাব। এই তিনটা জিনিসেরই বিক্রিয়ার গতিবেগের উপরে প্রভাব আছে। আমরা জানি কোনো একটি বিক্রিয়া যত দ্রুত শেষ হবে সেই বিক্রিয়ার মাধ্যমে কোনো প্রোডাক্ট যখন তৈরি হবে সেটার দাম অনেক কম হবে। আর যদি কোনো একটি বিক্রিয়া দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত হয় তাহলে আমরা দেখতে পাবো সেই প্রোডাক্টটা অনেক দামি হয়ে যাবে। মনে করে একটি সাবান তৈরি করা হবে। একটি সাবান তৈরি করতে যদি 5 দিন লাগে তাহলে আলটিমেটলি সেই সাবানের দাম কয়েক হাজার টাকা হবে। আর সেই সাবান তৈরি যদি দেখা যায় যে অনেক কম সময়ে করা সম্ভব হয় তাহলে সেই দাম অনেক কমে যাবে। তো যাই হোক, তো আজকে আমরা লা শাতেলিয়ার যে নীতিটা সেটি প্রথমে বুঝাবো, তারপরে আমরা তার ব্যাখ্যাটা আজকে আমরা আলোচনা করব। তো বিজ্ঞানী লা শাতেলিয়ার উনি যে নীতিটা দিয়েছিলেন সেই নীতিটা হচ্ছে এরকম যে উভয়মুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি উহার যে কোনো একটি নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তোমাদের কাছে সংজ্ঞাটা বা নীতিটা খুবই কঠিন মনে হচ্ছে, আমি এখন ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, ইনশাল্লাহ এখনই তোমাদের মুখস্থ হয়ে যাবে। উনি বলছেন উভয়মুখী বিক্রিয়া। তাহলে উভয়মুখী বিক্রিয়া কাকে বলে? এই অধ্যায়ের আমরা প্রথমের দিকে পড়িয়েছিলাম যে কোনো একটি বিক্রিয়া বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে যদি উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ ভেঙে যদি বিক্রিয়কে পরিণত হয়, এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো? উভয়মুখী বিক্রিয়া। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন এই দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপন্ন করলো হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। আবার পরক্ষণেই অ্যামোনিয়া গ্যাসটা ভেঙে সেটি আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হলো। অর্থাৎ একই সাথে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, সাথে সাথে অ্যামোনিয়া গ্যাসটা ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলছি উভয়মুখী বিক্রিয়া। আর উভয়মুখী বিক্রিয়াকে আমরা এরকম ডাবল তীর চিহ্ন দ্বারা প্রকাশ করব। অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে, এই জন্য উপরের তীর চিহ্ন। আবার উল্টা দিকে আমরা বুঝালাম যে অ্যামোনিয়া গ্যাসটা ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হচ্ছে। তাহলে প্রথমে উনি বলছেন যে লা শাতেলিয়ার নীতিটা সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে যখন সেটা উভয়মুখী বিক্রিয়া হবে। যদি একমুখী বিক্রিয়া হয় তাহলে কিন্তু লা শাতেলিয়ার নীতিটি প্রযোজ্য হবে না। সেকেন্ড কন্ডিশন উনি যেটা বলছেন যে সাম্যাবস্থায় থাকতে হবে, শুধু উভয়মুখী বিক্রিয়া হলে হবে না, সেটি সাম্যাবস্থায় থাকতে হবে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সেই রাসায়নিক সাম্যাবস্থাটা কি সেটা আমরা এখন একটু বলছি। যে কোনো একটি বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, এই বিক্রিয়াকে আমরা বলছি সম্মুখমুখী বিক্রিয়া। আর উৎপাদ ভেঙে যখন বিক্রিয়কে পরিণত হয় এটাকে আমরা বলছি পশ্চাৎমুখী বিক্রিয়া। তো সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া দুইটা বিক্রিয়ার গতিবেগ যখন সমান হবে তখন মনে হবে কি সেই বিক্রিয়াটা থেমে আছে। এই অবস্থাটাকে আমরা বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। আবার বলছি, কোনো বিক্রিয়ায়, কোনো উভয়মুখী বিক্রিয়ায় যদি বিক্রিয়কের সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ ইকুয়াল হয়, সমান হয়, তাহলে সেই অবস্থাটাকে আমরা বলছি রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে দুইটা টার্ম বুঝলাম। এবারে হচ্ছে বিক্রিয়ার যে উপাদানগুলি, নিয়ামক। আমরা বলছিলাম প্রথমে তিনটা নিয়ামকের কথা, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে ঘনমাত্রা। এই তিনটা জিনিসেরই প্রভাব বিক্রিয়ার গতিবেগের উপরে আছে। বিজ্ঞানীগণ প্রমাণ করতে সমর্থ হয়েছেন যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার গতিবেগ প্রায় ডাবল হয়ে যাবে। আবার বলছি, বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার গতিবেগ ডাবল হয়ে যাবে। উল্টাভাবে যদি বলি, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা কমাই
তাহলে বিক্রিয়ার গতিবেগ অর্ধেক হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি তাপমাত্রার বিক্রিয়ার গতিবেগের উপরে তাপমাত্রার একটা প্রভাব আছে। অনুরূপভাবে চাপেরও প্রভাব আছে, অনুরূপভাবে ঘনমাত্রারও প্রভাব আছে। তা আমরা আবার সেই নীতিটাতে চলে যাচ্ছি। কি বলছেন উনি? উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকার সময়ে যদি উহার যে কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের রেজাল্ট বা ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ বিক্রিয়াটি ডান দিকে অথবা বাম দিকে চলে আসবে। চলে এসে সেই তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ার গতিবেগ যে ডাবল হয়ে যাওয়ার কথা ছিল, সে ডাবলটা হতে দিবে না। অর্থাৎ এই বিক্রিয়াটা সামনে অথবা পেছনে এসে তাপমাত্রা আমি যদি বাড়িয়ে দিই, সামনে অথবা পেছনে এসে তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ার গতিবেগ যে ডাবল হয়ে যাওয়ার কথা ছিল, সেটাকে সে বাধা দেবে, প্রশমিত করবে, রোধ করবে। আবার যদি আমরা কমিয়ে দিই, বিক্রিয়ার তাপমাত্রা যদি কমিয়ে দিই, তাহলে বিক্রিয়াটা হয় সামনে যাবে অথবা পেছনে আসবে, এসে ওই অবস্থায় থাকতে চাবে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে মূল কথাটা হচ্ছে লা শাটিলের নীতি যে উভমুখী বিক্রিয়া হতে হবে, সাম্য অবস্থায় উপনীত হবে। সেই অবস্থায় আমরা তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা যদি চেঞ্জ করি, পরিবর্তন করি, পরিবর্তন বলতে সেটি বৃদ্ধি হতে পারে, সেটি হ্রাসও হতে পারে, করলে বিক্রিয়ার গতিবেগ চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি হতে দিবে না। সে নিজে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা সামনে আসবে অথবা পেছনে যাবে, গিয়ে সেই আগে যে অবস্থায় ছিল, যে গতিবেগটা ছিল, সেই গতিবেগটাকে সে ধরে রাখবে। এটি হচ্ছে লা শাটিলিয়ার নীতি। তাহলে সেখানে আমরা তাপমাত্রার প্রভাব যখন বলবো, ওই সূত্রটা আমরা আবার বলবো, নিয়ামকের পরিবর্তে আমরা সেখানে বলবো তাপমাত্রা। কিভাবে বলবো? প্রথমেই তাপমাত্রার প্রভাব বলে সেখানে আমরা লিখব যে উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি উহার তাপমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। চাপের প্রভাবে কি বলবো? যে উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি উহার চাপ পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন চাপ পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। ঘনমাত্রার ক্ষেত্রে কি বলবো? উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি উহার ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আর সূত্রটা কি বলবো? যে উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে উহার যে কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা যদি পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। সূত্র নিয়ামক বলবো, আর তিন জায়গায় যখন তাপমাত্রা বলবো তখন তাপমাত্রা, চাপের ক্ষেত্রে বলবো চাপ, ঘনমাত্রার ক্ষেত্রে বলবো ঘনমাত্রা। এবারে আমরা একটু ব্যাখ্যায় আসছি। প্রথমে তাপমাত্রার প্রভাব, প্রথমে সূত্রটা ওইভাবে বলবো, উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি উহার তাপমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই কথা বলার পরে আমরা বলবো, আমরা জানি বিক্রিয়াটা দুই ধরনের, একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এক ধরনের ঘটনা ঘটবে, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আরেক ধরনের ঘটনা ঘটবে। তা আমরা এখানে বলবো যে যদি কোনো বিক্রিয়া তাপোৎপাদী হয়, তাহলে তাপ প্রয়োগ করলে বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হবে। লা শাটিলিয়ার নীতি অনুসারে কি বলবো? যদি কোনো বিক্রিয়া তাপোৎপাদী হয়, তাহলে যদি আমরা সেই বিক্রিয়ায় তাপ প্রয়োগ করি, তাহলে বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ মনে করো কারো মাথায় তেল দেওয়া আছে, তুমি আরও তেল দিলে, তাহলে মাথায় থাকবে না, সেটি পড়ে যাবে। তুমি খেতে খেতে এই পর্যন্ত খেলে, গলা পর্যন্ত, আরও দিচ্ছ, তাহলে পেটের ভেতরে যাবে না, উপর দিয়ে বেরিয়ে যাবে। এই বিক্রিয়া এমনিই তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে সেখানে যদি আমরা আরও তাপ দিই, তাহলে বিক্রিয়া সামনে না গিয়ে পেছনের দিকে অগ্রসর হবে। পেছন মানে বাম দিকে অগ্রসর হবে। আর একটা বিক্রিয়া তাপোৎপাদী না তাপহারী, সেটি আমরা কিভাবে চিনব? আমরা জানি যে ΔH এর মান যদি ঋণাত্মক হয়, তাহলে সেই বিক্রিয়াটা হয় তাপোৎপাদী বিক্রিয়া, আর ΔH এর মান যদি ধনাত্মক হয়, তাহলে সেটি আমরা বলি তাপহারী বিক্রিয়া। তো এই প্রথম যে বিক্রিয়াটা আছে দেখো, নাইট্রোজেন যোগ হাইড্রোজেন, দ্যাট ইজ অ্যামোনিয়া, ΔH এর মান হচ্ছে -92 কিলোজুল, অর্থাৎ এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপ প্রয়োগ করি, তাহলে বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হবে। 2 নম্বর বিক্রিয়া সালফার ডাইঅক্সাইড যোগ অক্সিজেন, সালফার ট্রাইঅক্সাইড, ΔH এর মান হচ্ছে -198 কিলোজুল, এটিও একটি তাপোৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়া যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হবে। যেহেতু ΔH এর মান ঋণাত্মক, এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়াটা ফলো করো। এখানে লেখা আছে নাইট্রোজেন যোগ হাইড্রোজেন, দ্যাট ইজ অ্যামোনিয়া, ΔH এর মান প্লাস,
প্লাস 180 কিলোজুল, অর্থাৎ এটি হচ্ছে তাপ হারি বিক্রিয়া, তাপ শোষী বিক্রিয়া। তো লা শাটিলের নীতি অনুসারে তাপ শোষী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ প্রয়োগ করি, অ্যাপ্লাই করি, তাহলে বিক্রিয়াটা পেছনের দিকে অগ্রসর হবে। আচ্ছা, তো আমরা বলছিলাম যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি পেছনের দিকে আসবে, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে। 3 নম্বর বিক্রিয়াটা দেখো, এখানে নাইট্রোজেন যোগ অক্সিজেন, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো, ΔH এর মান প্লাস 180, অর্থাৎ এটি তাপহারী বা তাপ শোষী বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি পেছনের দিকে, সামনের দিকে অগ্রসর হবে। আর তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ দিলে পেছনে অগ্রসর হবে, আর এটা যেহেতু তাপহারী বিক্রিয়া সুতরাং এই বিক্রিয়া আমরা যত তাপ প্রয়োগ করব তত বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। তাহলে এটি ছিল আমাদের তাপমাত্রার প্রভাব। 2 নম্বর আছে চাপের প্রভাব। চাপের প্রভাবের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, 3টা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। 1 নম্বর হচ্ছে যে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা যদি কঠিন হয় তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না। আবার বলছি, বিক্রিয়ক এবং উৎপাদ এদের ভৌত অবস্থা যদি কঠিন হয় তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না। 2 নম্বর, বিক্রিয়ক এবং উৎপাদ যদি দ্রবণীয় হয়, পানিতে বা কোনো দ্রাবকে যদি দ্রবীভূত থাকে সেই ক্ষেত্রেও আমাদের চাপের কোনো প্রভাব থাকবে না। 3 নম্বর শর্তটা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ উভয় যদি গ্যাসীয় হয় এবং মোল সংখ্যা যদি সমান হয় তাহলেও কোনো চাপের প্রভাব থাকবে না। 3টা জিনিসের ক্ষেত্রে প্রভাব থাকবে না। আবার বলছি, 1 নম্বর হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ যদি কঠিন হয় তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না। বিক্রিয়ক এবং উৎপাদ উভয় যদি দ্রবণীয় হয় তাহলেও চাপের কোনো প্রভাব থাকবে না। বিক্রিয়ক এবং উৎপাদ উভয় যদি গ্যাসীয় হয় এবং মোল সংখ্যা যদি সমান হয় তাহলেও চাপের প্রভাব থাকবে না। কেবলমাত্র বিক্রিয়ক এবং উৎপাদ উভয় যদি গ্যাসীয় হয় এবং মোল সংখ্যা যদি সমান না হয় তাহলেই চাপের প্রভাব থাকবে। কীরকম? আমরা 1 নম্বর বিক্রিয়াটা একটু লক্ষ্য করি। 1 নম্বর বিক্রিয়াটা আমরা সমতা করব। চাপের ক্ষেত্রে অবশ্যই বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে, তাছাড়া বোঝা যাবে না। এখানে সামনে কিছুই নেই, তার মানে 1 মোল, এখানে সামনে 3 আছে এই জন্য 3 মোল, এই জায়গায় 2 আছে 2 মোল। তো এগুলি প্রত্যেকটা হচ্ছে গ্যাসীয় উপাদান। এখানে গ্যাস লিখতে হবে জি, এটাও গ্যাস, এটাও আমাদের গ্যাস। 2 নাম্বার এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। 3 নাম্বার এটাও গ্যাস, এটাও গ্যাসীয় উপাদান, এটাও গ্যাসীয় উপাদান। তো 1 নম্বর বিক্রিয়া দেখো, এটা 1 মোল, এটা 3 মোল, তাহলে টোটাল কত হলো? 4 মোল। উৎপাদে যদি আমরা দেখি তাহলে হচ্ছে 2 মোল, তাহলে দুই পাশে কিন্তু মোল সংখ্যা সমান নয়, সুতরাং এই ক্ষেত্রে আমাদের চাপের প্রভাব থাকবে। কি প্রভাব থাকবে? অর্থাৎ মোল সংখ্যা সমান হওয়ার জন্য বিক্রিয়াটা যেই দিকে যাওয়ার কথা সেই দিকে যাবে। অর্থাৎ এই পাশে যেহেতু মোল সংখ্যাটা বেশি আর এই পাশে কম, এই পাশে টোটাল হচ্ছে 4, এই পাশে হচ্ছে 2, সুতরাং এই বিক্রিয়া যখনই আমরা চাপ প্রয়োগ করব বিক্রিয়া বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। আবার বলছি, যদি বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই সমান না হয় এবং গ্যাসীয় হয় সেই ক্ষেত্রে যত বিক্রিয়কের মোল সংখ্যা যদি বেশি হয় তাহলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, আর বিক্রিয়কের মোল সংখ্যা যদি কম হয় তাহলে চাপ দিলে বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হবে। 2 নম্বর বিক্রিয়াতে দেখো, এটা হচ্ছে 2 মোল, এটা হচ্ছে 1 মোল, টোটাল 3 মোল, এটা হচ্ছে 2 মোল, তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, তাহলে যত চাপ প্রয়োগ করব বিক্রিয়া তত সমান হওয়ার জন্য ডান দিকে বা সামনের দিকে অগ্রসর হবে। 3 নম্বর বিক্রিয়াটা লক্ষ্য করো ভালো করে। 3 নম্বর বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক হচ্ছে 1 মোল, 1 মোল, 2 মোল, আর উৎপাদক কয় মোল? 2 মোল, এবং প্রত্যেকটা কিন্তু গ্যাসীয়। তো আমরা বলছিলাম যে বিক্রিয়ক এবং উৎপাদ উভয় যদি গ্যাসীয় হয় এবং মোল সংখ্যা যদি সমান না হয় তাহলে চাপের প্রভাব থাকবে, কিন্তু মোল সংখ্যা যদি সমান হয় তাহলে কিন্তু চাপের প্রভাব থাকবে না। 3 নম্বর বিক্রিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় এবং মোল সংখ্যা ইকুয়াল, সমান, 1 1 2, এই পাশেও কত? 2, সুতরাং এই বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব থাকবে না। আবার বলছি, বিক্রিয়ক এবং উৎপাদ উভয় যদি কঠিন হয় তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না। বিক্রিয়ক এবং উৎপাদ উভয় যদি দ্রবণীয় হয় তাহলেও চাপের প্রভাব থাকবে না। বিক্রিয়ক এবং উৎপাদ উভয় যদি গ্যাসীয় হয় এবং মোল সংখ্যা সমান হয় তাহলে চাপের প্রভাব থাকবে না। কেবলমাত্র বিক্রিয়ক এবং উৎপাদ উভয় গ্যাসীয় হতে হবে এবং মোল সংখ্যা সমান না হলে তাহলেই চাপের প্রভাব থাকবে। বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদ থেকে বেশি হয় সেই ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, আর বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদ থেকে কম হয় তাহলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হবে। এটি ছিল হচ্ছে আমাদের চাপের প্রভাব। 3 নম্বর হচ্ছে ঘনমাত্রার প্রভাব। এটা একেবারে সহজ। বিক্রিয়ক এবং ঘনমাত্রা মানে পরিমাণ। কি পরিমাণ?
মনে করো আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন এটা নিলাম 1 কেজি, এটা নিলাম 1 কেজি, এটাও নিয়ে বিক্রিয়া শুরু হলো। কিছুক্ষণ পরে আমরা কিছু পরিমাণ নাইট্রোজেন যোগ করলাম, তাহলে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে। বিক্রিয়া সমান হওয়ার জন্য বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে অগ্রসর হবে। যদি কিছু পরিমাণ হাইড্রোজেন যোগ করি তাহলেও বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ তুমি যেই পাশে যেই উপাদানটা যোগ করবে সেটা বিপরীত পাশে চলে আসবে। যদি এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় উপনীত হওয়ার পরে কিছু পরিমাণ অ্যামোনিয়া গ্যাস যুক্ত করি তাহলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হওয়ার জন্য পেছনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ ঘনমাত্রার প্রভাব কি বলবো? যে 1 নম্বর বিক্রিয়ায় যদি কিছু পরিমাণ নাইট্রোজেন যোগ করি তাহলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। যদি কিছু পরিমাণ হাইড্রোজেন যোগ করি তাহলেও সামনের দিকে অগ্রসর হবে। যদি কিছু পরিমাণ অ্যামোনিয়া যুক্ত করি তাহলে বিক্রিয়াটি পেছনের দিকে অগ্রসর হবে। এই হচ্ছে 3টি আমাদের বিক্রিয়ার লা শাটিলিয়ার নীতির ব্যাখ্যা। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।